গল্প শোনার আগে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল ফিকশন হাটকে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা শর্মিলা সিংহের কলমে, অভিনেতা অন্তর্ধান রহস্য। প্রীতমবাবু চেয়ারের ওপর বসে নিশ্চিন্তে সকালের চা উপভোগ করছিলেন এবং যথারীতি খবরের কাগজের দিকে চোখ রেখেছিলেন। প্রীতমবাবু অর্থাৎ প্রীতম রায়চৌধুরী বরাবরই নতুন ধরনের বই পড়তে পছন্দ করেন। এক কথায় বলা যায়, নতুন নতুন বই পড়া এবং খবরের কাগজ পড়ে আর খবর দেখে দেশ বিদেশের খবর রাখাটা তার এক প্রকার নেশা বললেই চলে। তবে হ্যাঁ, এছাড়াও তার আরও 3টে নেশা আছে বইকে। সেগুলোর মধ্যে একটা হলো চা, দ্বিতীয়টি সিগারেট, আর তৃতীয় নেশাটা হলো সবথেকে বেশি মারাত্মক। এক কথায় বলতে গেলে সেই নেশার থেকেই বাকি নেশাগুলো এসেছে। সেটা হলো রহস্য সমাধানের নেশা। এই নেশাই প্রীতমবাবুকে গোয়েন্দায় পরিণত করেছে। তার এই রহস্য সমাধান করার ধরন আর অনায়াসে সত্য খুঁজে আনা তাকে সারা দেশের কাছে পরিচিতি দিয়েছে। তাই রোজের মতো আজও প্রীতমবাবু শহরের কোথায় কি হয়েছে সেটাই দেখছিলেন। এরকম সময় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। বাড়িতে প্রীতমবাবুর সাথে তার সর্বক্ষণের গৃহপরিচারক শিবু থাকে। প্রীতমবাবু অবিবাহিত, তাই আলাদা করে তার কোনো সংসার নেই। যাই হোক, কলিং বেলটা বাজার সাথে সাথে শিবু গিয়ে দরজাটা খোলা মাত্রই হন্তদন্ত হয়ে একজন চোখের নিমেষে এই ঘরে ঢুকে গেল। ঘরে ঢোকা মাত্রই প্রথমে চলে গেল প্রীতমবাবুর ঘরের সামনের বারান্দাটায়। সেখানেই বসে খবরের কাগজ পড়ছিলেন প্রীতমবাবু। ঘরে ঢোকা ভদ্রলোকও খুব সম্ভবত কথাটা জানতেন। তিনি হন্তদন্ত হয়ে বারান্দায় ঢুকতে ঢুকতে বলে উঠলেন, ভাই ভাই আমাকে বাঁচা, খুব বিপদে পড়েছি ভাই, বাঁচা আমাকে। কে? এই কথাটা বলা মাত্রই প্রীতমবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ঘুরে তাকালেন। তাকিয়ে দেখলেন রঞ্জনবাবু। রঞ্জনবাবুর পুরো নাম হল রঞ্জন অধিকারী। তিনি প্রীতমবাবুর ছোটবেলার বন্ধু। একই স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছে দুজনই। এ কি, তুই এখন এত সকালে আমার বাড়িতে? কি ব্যাপার? হ্যাঁ ভাই, খুব সমস্যায় পড়েছি, জীবন মরণ সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শুনছি, আগে বসে নে। এই বলে দুজনে গিয়ে বসল প্রীতমবাবুর ঘরের চেয়ারে। হ্যাঁ বল এবার। আমি যে থিয়েটারে কাজ করি, ওখানকার মেন লিড ক্যারেক্টার প্রশান্ত রায়কে কাল রাত্রির থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যারা ওনার সাথে অ্যাক্ট করেছি বা লাস্ট টাইম ছিলেন, তাদের সবাইকে পুলিশ সন্দেহ করছে। আর কাল একদম লাস্ট অবধি থিয়েটার রুমে আমি আর প্রশান্তদা একাই ছিলাম। তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম। প্রশান্তদা তো নেশায় মত্ত ছিল, তাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাড়ি যাবে কখন। আমাকে বলেছিল ওনার নাকি গাড়ি আছে, ওনাকে নামিয়ে দেবে। কিন্তু এখন যখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সব থেকে বেশি সমস্যায় আমি পড়েছি। কারণ একদম শেষে আমি ওনাকে দেখেছি। সবাই তো আমার ঘাড়ে ঠেলে দিয়েছে যে যেহেতু আমি শেষে ছিলাম, তাই আমি ওনাকে কিছু একটা করে দিয়েছি। এখন তোমাকেই বাঁচাতে হবে। আমি নিজেই শকড। তারপর এরকম একটা অভিযোগ আমার বিরুদ্ধে। আমাকে আজকে পুলিশ আসবে জিজ্ঞাসাবাদ করতে। প্লিজ প্রীতম, ডু সামথিং, ডু সামথিং। দেখ, কিছুটা আমি বুঝলাম, বাট পুলিশের ব্যাপারে আমার কিছু করাটা কিন্তু সম্পূর্ণ অনৈতিক হবে। তারা নিজেদের তদন্তের স্বার্থে তোকে জিজ্ঞাসাবাদ করবেনি। তুই নিজেকে প্রমাণ করতে না পারলে তোকে কোর্টেও তুলবে। আর আমার কাজ সত্য খুঁজে বার করা। আমি সেই কাজটাই করবো তোর হয়ে। হ্যাঁ, তবে প্রফেশনালি আমি এটা ইনভেস্টিগেট করব না ঠিকই, যা করব সবটাই পার্সোনালি। সত্যিটাকে খুঁজে এনে আমি তোকে বাঁচানোর সমস্ত রকম চেষ্টা করব। কিন্তু পুলিশ বা আইনের কাছে আমি কোনো রকম প্রমাণ ছাড়া বাধা দিতে পারবো না। ঠিক আছে, তুই সত্যিটাকেই খোঁজ। প্রশান্ত রায়কে খুঁজে পাওয়া গেলেই হবে। বেশ, ঠিক আছে। এবার আমাকে আরেকটু ক্লিয়ার করে সবটা বল।
কাল ঠিক কি কি হয়েছে সব ঘটনা খুলে আমাকে বল, কিছু কিন্তু মিস করবি না। ঠিক আছে, তাহলে আমি কাল সকাল থেকেই বলা শুরু করলাম। গতকাল সকালে আমাকে 10টার দিকেই ঢুকতে হয়েছিল। আমার শ্যুট ছিল 12টায়, আর প্রশান্তদার শ্যুট ছিল প্রায় 1টা থেকে। কিন্তু প্রশান্তদা আমার আগেই পৌঁছে গিয়েছিল, যদিও উনি অধিকাংশ সময় ওখানেই থাকতেন। ব্যাচেলার মানুষ, বাড়িতে কেউ নেই, তাই বাড়ি আসার কোনো ঝোঁক তার মধ্যে থাকতো না। আমাদের প্যাক আপ হয় সন্ধ্যা 7টার দিকে। তারপরে সবাই একটু বিশ্রাম করছিলাম, তার ফাঁকে ওই একটু চায়ের আড্ডা বসেছিল বললেই চলে। প্রশান্তদা আমাদের সাথে জয়েন করেননি। আমি 2-1বার ডাকতে গিয়েছিলাম প্রশান্তদাকে। উনি তখন বললেন যে ওনার আজকে নাকি মুড নেই। তারপর চায়ের আড্ডার শেষে সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আজকে সকাল 9টা থেকে আবার শ্যুট ছিল। সবাই এক এক করে বেরিয়ে গেছিল। আমার আগে প্রতাপবাবু বেরিয়েছিলেন, তখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়। সেই দেখে আমিও তাড়াতাড়ি করে বেরোনোর তোড়জোড় শুরু করি। তখন মেকআপ রুমে গিয়ে দেখলাম যে প্রশান্তদা সেই একই জায়গায় বসে আছেন। তবে তিনি তার আগেই প্রায় 1 বোতল মদ শেষ করে ফেলেছেন। আমি তখন জিজ্ঞাসা করলাম যে প্রশান্তদা বাড়ি যাবেন না? উনি কেবল উত্তরে আমাকে বললেন যে ওনাকে নিয়ে চিন্তা না করতে, উনি ঠিকই চলে যাবেন। আমিও খুব একটা অবাক হইনি, কারণ প্রায় দিনই উনি এরকম নেশা করেন। ওনার ড্রাইভারই তারপর ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন। সেই দিনও তাই হবে ভেবে আমি বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে ভোর রাতের দিকে ফোন এলো স্টুডিও থেকে, প্রশান্তদা নাকি মিসিং, আর প্রশান্তদার ভাইপো নাকি পুলিশে মিসিং ডায়েরি করেছে। শেষে আমি আর সিকিউরিটি গার্ড দুজন থাকায় নাকি আমাদের ওপর সন্দেহ করা হচ্ছে। বেশ, বুঝলাম। তুই পুলিশের সাথে গিয়ে আগে একবার কথা বল, নইলে তোকে আরও বেশি সন্দেহ করবে ওরা। বুঝতেই পারছিস তো আমি কি বলতে চাইছি? আর স্টুডিও কি খোলা নাকি বন্ধ? হ্যাঁ, বুঝেছি। আর স্টুডিও আজকে যতটুকু জানি বন্ধ। ঠিক আছে, তুই আগে থানা থেকে ঘুরে আয়, তারপর তোর সাথে আমি স্টুডিওতে যাব, কেমন? আচ্ছা, ঠিক আছে। এই কথোপকথন শেষ হওয়ার পরে রঞ্জনবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর প্রীতমবাবু কি যেন একটা খুঁজতে লাগলেন। মিনিট 15 খোঁজার পর তিনি একটা পুরনো ধুলো ভর্তি খবরের কাগজ টেনে বের করলেন তার টেবিলের তলা থেকে। খবরের কাগজটা বের করার পর সেই কাগজটাকে পরিষ্কার করে এদিক ওদিক করে পাতা উল্টে কি যেন খুঁজতে লাগলেন। বেশ কিছুক্ষণ খোঁজার পরে একটা পৃষ্ঠায় প্রীতমবাবু দাঁড়িয়ে গেলেন। খবরের কাগজের ওই পৃষ্ঠায় একজন ভদ্রলোকের ছবি বড় করে বেরিয়েছে, সেটাই প্রীতমবাবু দেখতে লাগলেন। ছবির ওপরে হেডলাইনে লেখা আছে, অভিনেতা প্রশান্ত রায়ের সাথে আড্ডায় রবিবার। প্রশান্তবাবুর মুখটা দেখার পরে প্রীতমবাবু চিনতে পারলেন। মনে পড়ল টেলিভিশনের পর্দায় ভদ্রলোককে অনেকবার দেখেছেন তিনি। যাই হোক, খবরের কাগজের ওই আর্টিকেলটা পড়লেন প্রীতমবাবু। আর্টিকেলটা পড়ে প্রশান্তবাবুর সম্বন্ধে বিশাল কিছু জানা গেল ব্যাপারটা সেরকম নয়, তবে তার পরিবারের সদস্য আর লাইফস্টাইলের ব্যাপারে কিছুটা জানা গেল বইকি। এবার প্রীতমবাবু ফোন করলেন তার একমাত্র ভাইপো পিকুকে, কারণ প্রীতমবাবুর সমস্ত তদন্তে পিকুই তার একমাত্র সাথী। হ্যালো পিকু। হ্যাঁ কাকাই, বলো। হ্যাঁ রে, ফাঁকা আছিস? আরে আমি তো সব সময় ফাঁকা, কারণ এখন তো আমি তোমার থেকে কাজ শিখবো, তারপর সেটা হবে আমার প্রফেশন। যাই হোক, কেন বলো। নতুন সত্যের সন্ধান করতে হবে আবার, তাই মগজাস্ত্রকে কাজে লাগাতে হবে, বুঝলে? ওরে না, দারুণ ব্যাপার তো। যাই হোক, কিসের ওপর বেস করে এই কেসটা? কি হয়েছে সেটা আমি জানি, কিন্তু কিসের ওপর বেস করে হয়েছে সেটা তোকে খুঁজতে হবে, তাই জলদি চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন চাপিয়ে দিলে, এই জন্য কিন্তু ভালো লাগে না। ধুর। আরে বাবা, সব উত্তর খুঁজবো একসাথে, চলে আয় চট করে। এই বলে প্রীতমবাবু ফোনটা রেখে দেন। তার 15 মিনিটের মধ্যে পিকু এসে উপস্থিত হয়। পিকু এসে কলিং বেল চাপায়। এবারে প্রীতমবাবু এসে দরজা খুললেন।
কিরে, উড়ে উড়ে এলি নাকি আসতে বললাম বলে? উড়ে উড়ে আসি আর ভেসে ভেসে আসি, চলে তো এসেছি। এবার চটপট বলো তো কি করতে হবে, আর কার কেস? অভিনেতা প্রশান্ত রায়ের কেস। কি বলছো? আমি তো সকালেই টিভিতে দেখলাম ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুরো টলিপাড়ায় শোরগোল পড়ে গেছে। সেই কেসটা তোমার কাছে এলো কোথা থেকে, তাও এত তাড়াতাড়ি? আমাকে বিষয়টাতে ঢুকতে হলো মূলত রঞ্জনের জন্য। রঞ্জন আঙ্কেল? কেন? এক সেকেন্ড, রঞ্জন আঙ্কেল তো অ্যাক্টর, সেখান থেকে কি কোনো ব্যাপার হয়েছে? হ্যাঁ, ঠিকই ধরেছিস তুই। কালকে প্রশান্ত রায়ের সাথে রঞ্জনের একটা শ্যুট ছিল, তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভদ্রলোককে। হোয়াট? কি বলছোটা কি? সর্বনাশ! হ্যাঁ, সেটাই তো বলছি। ভদ্রলোককে শেষ রঞ্জন দেখেছিল, তখন ভদ্রলোক মদের নেশায় মত্ত ছিল। আর ওনার ইনফরমেশন যা দেখলাম, বাড়িতে ওনার ভাই, ভাইয়ের বউ আর ভাইপো ভাইজি থাকে। রঞ্জনের কাছ থেকে যতটুকু শুনলাম, ওনার ভাইপো নাকি পুলিশের কাছে মিসিং ডায়েরি করেছে। আচ্ছা, তা এটা কোথা থেকে শুরু করবে কিছু ভাবলে? হ্যাঁ, বিকালে যাব স্টুডিওতে, ওখান থেকে তো ঘটনাটার সূত্রপাত, তাই ওখানেই আগে যেতে হবে। রঞ্জন আসুক, ওর থেকে জানতে হবে ওকে কি জিজ্ঞাসাবাদ করলো পুলিশ, আর ওকে সঙ্গে করেই নিয়ে যাব স্টুডিওতে। হ্যাঁ রে, তুই যাবি নাকি আমার সাথে? অফকোর্স যাব, গুরু যেখানে চেলাও সেখানে, চলো চলো। প্রীতমবাবুর বাড়িতেই পিকু দুপুরে খাওয়া দাওয়া করল। এর মাঝে প্রীতমবাবু রঞ্জনবাবুকে একবার ফোন করে নিলেন, বললেন 4টের দিকে 3 রাস্তার মোড়ের কাছে দাঁড়াতে, সেখান থেকে রঞ্জনবাবুকে পিক আপ করে নেবেন। বিকেল 5টা নাগাদ পিকু আর প্রীতমবাবু বাড়ি থেকে বেরোলেন। 3 রাস্তার মোড় থেকে রঞ্জনবাবুকেও গাড়িতে তুলে নিলেন। তারপর প্রীতমবাবু রঞ্জনবাবুকে জিজ্ঞাসা করা শুরু করলেন। হ্যাঁ রে রঞ্জন, তোকে কি জিজ্ঞাসা করলো পুলিশ? কালকে রাতে আমি অতক্ষণ কেন ছিলাম, তারপর প্রশান্তদাকে শেষ কীরকম অবস্থায় দেখেছি, আমি বেরোনোর সময় স্টুডিওতে আর কে কে ছিল, প্রশান্তদার গাড়ি আমি বেরিয়ে দেখতে পেরেছিলাম কিনা, প্রশান্তদার সাথে আমার কিভাবে পরিচয়, ঠিক কীরকম সম্পর্ক ওনার সাথে আমার, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, তুমি সত্যি বেরিয়ে গাড়িটাকে দেখতে পেয়েছিলে তো? না গো ভাই, আমি ভেবেছিলাম রোজ যেমন আসে তেমনই চলে আসবে, আর প্রশান্তদা তো অনেক রাত অবধি স্টুডিওতে থাকতো। পুলিশ আমাকে সন্দেহ করলেও ওই রাতে প্রশান্তদা যে প্রায় দিনই স্টুডিওতে থাকতেন সেটা, আর প্রশান্তদার ড্রাইভারকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্যই পুরো সন্দেহটাই আমার দিকে উঠেছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমাকে না আটকানো হয়। আরে না না, তোকে কেন আটকাতে যাবে? যাই হোক, কি বললি, ড্রাইভারটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? হাইওয়ের ধারে গাড়ি পাওয়া গেছে, কিন্তু ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না। বেশ, বুঝলাম। আচ্ছা রঞ্জন, আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে প্রশান্তবাবুর সাথে ওনার বাড়ির লোকেদের, মানে যারা আছেন ওনার বাড়িতে, তাদের সম্পর্ক ঠিক কেমন ছিল? তুই কি এই ব্যাপারে কিছু জানিস? আসলে কি বলতো, সম্পর্ক তো খুব ভালো ছিল বলেই জানি। এই দেখো না, এক রাত যেতে না যেতেই ওনার ভাইপো কেমন থানা পুলিশ করে একাকার করেছে। তবে কি বলতো, এই প্রফেশনে পরিবারের সবাই আসলে কীরকম, বা আসলে কীরকম সম্পর্ক, সেটা বোঝাটা খুব কঠিন। কারণ একবার সে কথা এক কানে যাওয়ার মানে সেখান থেকে 5 কান হয়ে মিডিয়া অবধি গেলে যা তা কাণ্ড হয়। তাই পরিবারের ছোটোখাটো সমস্যা বা সম্পর্কগুলো আদতেও কেমন সেটা সবাই লুকিয়ে রাখে। আপাত দৃষ্টিতে ভালো বলে মনে হলেও আসলে কীরকম সম্পর্কটা ছিল সেটা সত্যি বলতে আমি জানি না। তা অবশ্য সত্যি। এই সমস্ত কথোপকথনের মধ্যেই তারা স্টুডিওতে এসে পৌঁছল। ড্রাইভার গাড়িটা দাঁড় করালো। প্রীতমবাবু, রঞ্জনবাবু এবং পিকু গাড়ি থেকে নেমে সামনের বড় গেটটায় ঢুকে গেল। ঢোকা মাত্রই একজন সিকিউরিটি গার্ডকে বসে থাকতে দেখে রঞ্জনবাবুকে ফিস ফিস করে প্রীতমবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ইনি কি সেই সিকিউরিটি গার্ড যিনি কালকে রাত্রি ডিউটিতে ছিলেন? না, ইনি সে নয়। তুমি যদি তার সাথে কথা বলতে চাও তাহলে পরে এনাকে জানাতে হবে, কারণ ইনি এদের সবার হেড।
তিনিই যোগাযোগ করার ব্যবস্থা করে দেবে। তবে আমি বলবো তুমি সোজাসুজি ওনাকেই জিজ্ঞাসা করো, কারণ এখন পুলিশ ছাড়া কারোর কথাতেই কোনো উত্তর দিচ্ছে না কেউ। আমি চেষ্টা করছি রাতে যিনি ডিউটিতে ছিল তার অ্যাড্রেসটা নেওয়ার। ঠিক আছে, তাহলে এই দিকটা তুমি দেখো। এই বলে তারা তিনজন চলে যায় মেকআপ রুমের দিকে। এই যে এইটা হলো মেকআপ রুম। আমি প্রশান্তদাকে শেষ এখানেই দেখেছিলাম। প্রীতমবাবু একটু এগিয়ে গিয়ে জায়গাটা ভালো করে দেখে নিলেন। এরপর পুরো স্টুডিওটা ভালো করে দেখার পর প্রীতমবাবু, পিকু আর রঞ্জনবাবু স্টুডিওর সেই বড় গেটটা হয়ে বেরিয়ে আসলেন। স্টুডিও থেকে বেরিয়ে আসার পর প্রীতমবাবু, পিকু আর রঞ্জনবাবু গিয়ে গাড়িটার পাশে দাঁড়ালেন। তিনজনে মিলে প্রায় গোল হয়ে কি যেন আলোচনা শুরু করলেন। না, এইভাবে না হবে না, এর মধ্যে পুলিশ ইনভলভ আছে। সোজাসুজিভাবে কেসটা ইনভেস্টিগেট করার জন্য নিজের আওতায় কেসটাকে নিতে হবে, নইলে বিষয়গুলো ইল্লিগাল হয়ে যাবে। আর সাথী থেকে শুরু করে কোনো রিপোর্টও আমরা হাতে পাবো না। আর সেগুলো ছাড়া সত্য সন্ধান করা তো মুখের কথা নয়, কমপক্ষে কিছু তথ্য তো অবশ্যই লাগবে। কিন্তু আইনিভাবে আমি এই কেসটা ইনভেস্টিগেট করার দাবিও করতে পারি না। তাই বিষয়গুলো একটু অন্যরকমভাবে ভাবতে হবে, বুঝলে পিকু? আজকে রাত্রে বাড়ি গিয়ে একটু বসবো আমরা দুজন, কেমন? ওকে ওকে। প্রীতমবাবুরা তারপর বাড়ি ফিরে এলেন। যথারীতি প্রীতমবাবু আর পিকু বিষয়টা নিয়ে আলোচনা করতে বসলেন। কাকাই, এমনি কথা বলে বলে তুমি বিষয়গুলোকে মেটাবে কি করে? আর তোমার সাথে কথা বলতে তারা চাইবেই বা কেন? মূলত প্রশান্তবাবুর বাড়ির লোকজনেরা হুট করে কি কথা বলতে চাইবেন? সেটাই তো সমস্যা। রঞ্জনের সাথে আমি কথা বলেছিলাম। রঞ্জনের চেনা জানা হিসেবে যদি কথা বলাতে পারেও তাহলে বেশ কিছু বিষয় জানা যাবে। কিন্তু এর মধ্যে ওনারা কেউ জড়িয়ে থাকলে তো এটাকে একেবারেই প্রশ্রয় দেবেন না। এমনিতেই অভিনেতার বাড়ির লোক, অ্যাটিটিউড তো থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, তাও ঠিক। যাই হোক পিকু, আমি রঞ্জনকে বলেছি সেদিন রাতে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে নিয়ে আমার বাড়িতে আসতে। ও খুব সম্ভবত আজকে আসবে 9টার দিকে। আমি ওই সময়তেই আসতে বলেছি ওকে। ভদ্রলোক যখন আসবে তুই আড়াল থেকে তার প্রত্যেকটা কথা রেকর্ড করবি ভিডিওতে, ঠিক আছে? ওকে ওকে ওকে। কিন্তু কেন? উনি হলো মূল সাক্ষী, কিছুটা হলেও ওনার উপর অ্যাটাক হতে পারে। কেসটা আমার হাতে থাকলে আমি প্রোটেকশনের আইনি ব্যবস্থা করতাম ওনার জন্য, কিন্তু আমার হাতে যেহেতু কিছুই নেই, সেক্ষেত্রে এখনও যখন সাক্ষী ঠিক আছে তাই তার জবানবন্দি নিজেদের কাছে রাখতে হবে, নইলে কিছুই প্রমাণ করা যাবে না রে। আরে বাস, এত দূর অবধি তো আমিও ভাবিনি। ভাবতে তো হবে এবার। ঘড়িতে রাত 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। এরকম সময় প্রীতমবাবুর বাড়ির কলিং বেলটা আবার বেজে উঠল। পিকু গিয়ে দরজাটা খুলল। দেখল রঞ্জনবাবু আর একজন ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে আসুন। ভেতরে ঢোকার পর প্রীতমবাবু প্রথমেই চা অফার করলেন। তারপর সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে কথাবার্তা বলা শুরু করলেন। তা আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রাজ বসু। তা তুমি রঞ্জনের বন্ধু নাকি? না, বন্ধু ঠিক না, তবে ভালো সম্পর্ক আছে বই কি। বাকিরা তো সিকিউরিটি গার্ড বলে সম্মান দেয় না, তবে রঞ্জন দাদা ভালো মানুষ। ও, তো বন্ধুই তো হলে। তার মানে তুমি আমারও বন্ধু? না না, আমার আর সেই সামর্থ্য কই যে আপনাদের বন্ধু হব। আরে ধুর, বন্ধুত্ব আবার সামর্থ্য দেখে হয় নাকি? যাই হোক, বাদ দাও সব কথা। কেমন চলছে বলো? আর কাজে যা গন্ডগোল হলো, পুলিশ তো এখন ভাবছে আমরাও এসবে যুক্ত আছি, তাই আজকে স্টুডিওতে যাইনি। এই কদিন যাব না। হ্যাঁ, শুনলাম। ঘটনাটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, তাই না? যাই হোক, রঞ্জন বলছিল তুমি নাকি কালকে রাত্রে ছিলে। তা ভদ্রলোক কি স্টুডিও থেকে বেরিয়েছিলেন নাকি স্টুডিও থেকেই উনি উধাও? আর বলবেন না, পুরো নেশা করে টলতে টলতে রীতিমতো আমার ঘাড়ে ভর দিয়ে স্টুডিও থেকে বেরোলো। আমি একা পারছিলাম না বের করতে। তারপর ওনার ড্রাইভার হেল্প করলো।
কিন্তু তারপর শুনি নাকি বাড়ি যায়নি। কাল রাত থেকে আজ রাত অবধি কোনো খোঁজ নেই, আর ড্রাইভারকেও তো পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, ওই ড্রাইভারই কি আসতেন নাকি রোজ? রোজ তো আমার রাত্রে ডিউটি থাকে না, তবে অধিকাংশ সময় ওনাকেই দেখেছি। উনি প্রায় এরকম নেশা করতেন? হ্যাঁ, তা বলতে পারেন। আমার যে কদিন রাত্রে ডিউটি পড়েছে আমি প্রায় দিনই এরকম ভাবেই দেখেছি ওনাকে। তবে হ্যাঁ, কালকে আরও বেশি নেশা করেছিল, যেটা অস্বাভাবিক। চোখ খুলেই রাখতে পারছিল না। আর অদ্ভুত ব্যাপার হলো, ওনার বাড়ির লোকও কেউ কখনো খোঁজ খবর রাখতো না। ওই ড্রাইভার দিয়ে দিয়েছে, ওতেই হয়ে গেছে। আর উনি যেভাবে নেশা করতেন, মনে তো হতো না যে পারিবারিক কোনো শান্তি আছে বলে। অবশ্য অনেকে মজা করতেও নেশা করে, ওনারটা ওরকম মনে হয়নি। কেন সেরকমটা না মনে হওয়ার কারণ? লোকে মজা করার জন্য সবাই মিলে একসাথে নেশা করে, কিন্তু উনি তো একাই করতেন, আর সব সময় খুব দুঃখের কথা শেয়ার করতেন। আচ্ছা, দুঃখ বলতে ঠিক কি রকম টাইপের, যদি একটু ভেঙে বলতে পারো? ওই বলতো বাড়িতে নাকি কেউ ওনাকে সে অর্থে দেখাশোনা করে না, ওনার নাকি সবার সাথে শুধু নেওয়ার সম্পর্ক। ওনার ভাইপো নাকি কাকার পরিচিতিতে অভিনেতাও হতে চেয়েছিলেন। যাই হোক, আমরা তো আর এইসব বিষয়ে আলোচনা করতে আসিনি। আমি এই রঞ্জনদার সাথে একটু গল্প করতাম, আর উনি আমাকে এখানে আনলেন। তা ঠিক, আমাদেরই বা জেনে কি লাভ। এরপর তারা বেশ কিছুক্ষণ গল্প করার পরে যখন ঘড়ির কাঁটাতে প্রায় 10টা বাজে, তখন রঞ্জনবাবু বলে উঠলেন, না, অনেকটা রাত হলো, উঠি এবার। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, গল্প করতে করতে খেয়ালই ছিল না। যাই হোক দাদা, আমি আজকে উঠি। হ্যাঁ হ্যাঁ রঞ্জন, তুইও যা ওর সাথে। আর ভাই, একটু সাবধানে থেকো। হ্যাঁ? কেন বলুন তো, হঠাৎ এই কথা কেন? না না, আসলে দেখলে তো এরকম একটা ঘটনা ঘটে গেল, দিনকাল তো আর ভালো নয়, তাই বললাম। হ্যাঁ, তা ঠিক বলেছেন। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আজ আসি, পরে কথা হবে। গুড নাইট। গুড নাইট। এরপর রঞ্জনবাবু আর রাজ বসু চলে গেল। ওরা বাড়ি থেকে বেরোনো মাত্রই পিকু আড়াল থেকে বেরিয়ে আসলো। পিকুকে দেখা মাত্র প্রীতমবাবু জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পুরো ভিডিওটা ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হয়েছে, কিন্তু ওই ভদ্রলোকের কথা শুনে আমার কেমন জানি না প্রশান্তবাবুর বাড়ির লোককেই সন্দেহ হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, সবে তো তদন্ত শুরু করলাম, এখনই নির্দিষ্ট কাউকে সন্দেহ করে বসো না। এখন সবাই আমাদের সন্দেহের তালিকায় থাকবে, বুঝলে? তা ঠিক, তাহলে কাল কি কোনোভাবে প্রশান্তবাবুর বাড়ির লোকেদের সাথে কথা বলবে? সেটা হলে তো সব থেকে ভালো হতো, কিন্তু তার জন্য কোনো একটা উপায় ভাবতে হবে। দেখি আজ রাতে ভাবি কোন উপায় যদি পাওয়া যায়। ওকে, ভাবো তাহলে, ভেবে জানিও। আচ্ছা, আজ আমি আসি, গুড নাইট। গুড নাইট। প্রীতমবাবু সেদিন সারা রাত অনেক ভাবনা চিন্তা করলেন। তারপর ঠিক করলেন ছদ্মবেশে তিনি প্রশান্তবাবুদের বাড়ি যাবেন। বর্তমানে প্রশান্তবাবুকে হঠাৎ করে খুঁজে না পাওয়ায় টলিপাড়া থেকে শুরু করে খবরের জগতে ভালোই সাড়া পড়ে গেছে। ইতিমধ্যেই মিডিয়ার লোকজনের যাওয়া আসা প্রশ্ন এসব লেগেই আছে। এই কথা মাথায় আসতে প্রীতমবাবু রিসেন্ট সাক্ষাৎকারগুলো দেখতে লাগলেন। প্রশান্তবাবু নিখোঁজ হয়ে যাওয়ার পর ফ্যামিলির লোকেদের রিয়াকশন বোঝার চেষ্টা করলেন। তাঁদের আকার ভঙ্গিমা, কথা বলার ধরন দেখে প্রশান্তবাবুর বেশ অনেকটাই ভান মনে হলো, কিন্তু সামনাসামনি হলে বিষয়টা বোঝা বেশি সহজ হতো। যাই হোক, এসব ভাবনা চিন্তা করতে করতে প্রায় রাত যখন 2টো বাজে, তখন প্রীতমবাবু মনে মনে ঠিক করলেন যে এবার ঘুমোতে হবে। কাল সকালে নতুন যুদ্ধের অস্ত্র সাজাতে হবে। সেদিন রাতটা কাটার পর পরের দিন সকালে প্রায় 6টা নাগাদ তিনি পিকুকে ফোন করে ডেকে পাঠালেন। প্রীতমবাবু দরজা খুলে দেখলেন দরজার বাইরে পিকু দাঁড়িয়ে। ধুর, ভাল লাগে না, এই কেসটা এলো আর আমার ঘুমও ভেস্তে গেল। থুর, এত সকালে কি ওঠে নাকি? ভেতরে এসে তারপর ঘুমের গল্প শোনাস, এমন একটা ধাঁধা দেব না, সলভ করতে গিয়ে তোর ঘুম ছুটে যাবে। জলদি আয় ভেতরে। হ্যাঁ, ওই ধাঁধাই সলভ করি বসে, চা ছাড়া ঘুম আর যাবে না আমার। চা ছাড়া আমারও মাথা খুলবে না, তাই চা এক্ষুনি চলে আসবে। বস, আর আমাকে একটা প্ল্যান দে ভালো। কিসের প্ল্যান? প্রশান্তবাবুর বাড়িতে একবার যেতে হবে,
তার জন্য ছদ্মবেশ লাগবে। আমি কালকে ওদের প্রেস মিটে দেখলাম কিছু একটা গন্ডগোল লাগলো। ঠিক ধরতে পারলাম না, মুখোমুখি কথা বলতে হবে। প্রেসের ছদ্মবেশের আইডিয়াটা নেহাত মন্দ নয়, কিন্তু প্রশান্তবাবুকে খোঁজে না পাওয়া নিয়ে প্রেস মিট তো অলরেডি হয়ে গেছে, এখন তো নো চান্স। সেটাই তো ভাবার বিষয় ভাইপো, ভাবতে লাগো। আমিও ভাবি কিভাবে সাংবাদিকের ছদ্মবেশে প্রশান্তবাবু বাড়িতে ঢুকবে, এই নিয়ে যখন প্রীতমবাবু আর পিকু ভাবতে ব্যস্ত, এরকম সময় পিকুর ফোনে একটা ফোন এলো। হ্যালো, বল ভাই। আরে নিউজ দেখ আগে। কেন, কি হলো? আরে প্রশান্ত স্যারের ড্রাইভারকে পাওয়া গেছে, নিউজে দেখাচ্ছে, তাড়াতাড়ি দেখ। তুই তো হঠাৎ করেই প্রশান্ত স্যারের ব্যাপারে অনেক কিছু ইন্টারেস্ট দেখাচ্ছিলিস, তাই তো আমি দেখা মাত্রই তোকে ফোন করলাম। যা গিয়ে দেখ তাড়াতাড়ি। আচ্ছা, দাঁড়া, দেখছি। আমি রাখছি এখন, একটু পরে ফোন করবো, বাই। পিকুর মুখের ধরন সম্পূর্ণ পাল্টে যায়। তারপর পিকু গিয়ে হন্তদন্ত হয়ে টিভিটা চালায়। আরে হলো কি তোর হঠাৎ? নিউজ দেখতে হবে, প্রশান্তবাবুর ড্রাইভারকে নাকি খুঁজে পাওয়া গেছে। টিভিটা চালানো মাত্রই চ্যানেল ঘুরিয়ে দেয় পিকু। আপনারা দেখছেন স্টার চ্যানেল, আপনাদের সাথে আমি সমন্বয়। ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসে পৌঁছেছে, হাইওয়ের ধার থেকে গতকাল প্রখ্যাত অভিনেতা প্রশান্ত রায়ের গাড়ি উদ্ধার হওয়ার পর আজকে ভোর রাতে দিল্লি রোডের এক জঙ্গল থেকে উদ্ধার হয়েছে প্রশান্ত রায়ের ড্রাইভার রিভু দাসের দেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখনো অবধি প্রখ্যাত অভিনেতা প্রশান্ত রায় নিখোঁজ। পুলিশের অনুমান গাড়ি থেকে প্রশান্ত বাবুকে অন্য কোথাও সরানো হয়েছে। এখন চলে আসি আমাদের পরের খবরে। এরপর পিকু টিভিটা অফ করে দেয়। অস্বাভাবিক কিছুই নয় এটা, তবে একটা জিনিস নিশ্চিত হলাম যে এর ওপরে কোনো একটা বড় মাথা আছে এবং তার বা তাদের অন্য উদ্দেশ্য অবশ্যই আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তবে এতে করে আমাদের একটা সুবিধাই হলো। কে সুবিধা বলো তো? এই প্রশান্তবাবুর ড্রাইভার, কি যেন নাম ভদ্রলোকের, ও হ্যাঁ, রিভু দাস, ওনার মৃতদেহ খুঁজে পাওয়া নিয়ে নিশ্চয়ই সাংবাদিকদের সাথে প্রশান্তবাবুর বাড়ির লোকের প্রেস মিট থাকবে। এইটাকেই আমাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাই তো, ভালো আইডিয়া এটা। আমার এক সাংবাদিক বন্ধু আছে, তার সাথে আমি কথা বলি, বুঝলি, ব্যবস্থা করি, দেখি রাজি করানো যায় নাকি। চাপের বিষয়, দাঁড়া দেখি। তারপর প্রীতমবাবু কাকে যেন একটা ফোন করে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতে লাগলেন। বেশ কিছু জিনিস তাকে খুলে বললেনও। তারপর খবর দেওয়ার লোভ দেখিয়ে অনেক বলার পরে ভদ্রলোক ছদ্মবেশে যেতে দিতে রাজি হন বলে মনে হলো। তারপর প্রীতমবাবু ফোনটা রেখে বললেন, চলুন পিকুবাবু, হ্যাঁ লেগে পড়ি। একদম জম্পেজ একটা লুক ক্রিয়েট করতে হবে, যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পায় আমরা কারা, বুঝলি? একদম, আমি ব্যবস্থা করছি সব, তুমি নিশ্চিন্তে থাকো একদম। তারপর একটা ফর্মাল ড্রেস পরে আর নকল দাড়ি গোঁফ লাগিয়ে তারা সেই সাংবাদিক অফিসে গিয়ে পৌঁছয়। তারা অফিসে ঢোকা মাত্রই একজন ভদ্রলোক তাদের নিয়ে চলে যায় ম্যানেজারের রুমে। স্যার, আসবো? হ্যাঁ আসুন, আপনাদের এই আসার কথা ছিল তো, স্যার বলেছিলেন আমাকে। হ্যাঁ ঠিক আছে, বসুন না, দাঁড়িয়ে কেন? কিছু ইনফরমেশান স্যার আপনাদের দিয়ে রাখতে বলেছেন, সেগুলো বলার জন্যই মূলত এখানে আসতে বলা। আর তার সাথে সাথে আইডি কার্ডটাও দেওয়ার ছিল। সব সেলিব্রিটিদের বাড়ি তো আর আইডি ছাড়া অ্যালাউ করবে না। হ্যাঁ, সে তো বুঝতে পারছি। যাই হোক, বলুন কি বলবেন। দেখুন, এই মিট শুরু হবে আজকে বিকাল 5টায়, এখন বাজে 4টে। বাকি টিমদের সাথে আপনারা দুজন ওখানে পৌঁছে যাবেন। স্যার আমাকে বলেছে আপনাদের নাকি তদন্তের স্বার্থে কিছু প্রশ্ন জানার আছে, তাই জন্যই এইভাবে যাওয়ার কথা ভাবছেন কি, তাই তো? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। জানি। যাই হোক, প্রশ্ন করার সময় একটা কথা মাথায় রাখবেন, যাতে কোনো রকমভাবে ওনারা বুঝতে না পারে কিছু, কারণ এটার সাথে আমাদের চ্যানেলের রেপুটেশনটা জড়িয়ে আছে। স্যার আপনাকে চেনে আর আপনার তদন্তে সাহায্য করতে চাই বলেই এত বড় একটা রিস্ক নিলেন, তাই খুব সাবধান। ওখানে কিন্তু অন্যান্য চ্যানেলের সাংবাদিকরাও থাকবেন, তাদের থেকে আরও সাবধান। সবাই আমাদের অপোনেন্ট, সেইটা মাথায় রাখবেন প্লিজ। আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের জন্য আপনাদের কোনো বিপদে পড়তে হবে না।
এনিওয়ে, এখন তবে উঠি আমরা। হ্যাঁ হ্যাঁ, আপনারা সোজা এখন প্রশান্তবাবুর বাড়িতে যাবেন আমাদের টিমের সাথে। আর টিমের বাকি সদস্যরা জানেই যে আজকে দুজন নতুন সদস্য এসেছে, আপনারাও সেরকম এক্সপ্রেশন ধরে থাকবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। একদম অল ক্লিয়ার। ওকে, বেস্ট অফ লাক। তারপর প্রীতমবাবুরা সেই ঘর থেকে বেরিয়ে গেলেন এবং বাকি মেয়েদের সাথে পৌঁছে গেলেন প্রশান্তবাবুর বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই মিডিয়ার থেকে প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। ওখানে উপস্থিত ছিলেন প্রশান্তবাবুর ভাই, ভাইয়ের বউ এবং ভাইপো। অনেকেই অনেক রকম প্রশ্ন করা শুরু করলেন। সুযোগের অপেক্ষা করতে করতে প্রীতমবাবু বুঝলেন এভাবে হবে না, কেউ কোনো সুযোগ ছেড়ে দেবে না, তাই এর মধ্যেই নিজেকে প্রশ্ন করতে হবে। এর মধ্যে প্রীতমবাবু তাই ফাঁক বুঝে চেঁচিয়ে বলে উঠলেন, প্রশান্ত রায়ের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে আপনারা কি কাউকে সন্দেহ করছেন? প্রশান্তবাবুর ভাই কিছু একটা বলতে যাচ্ছিল, এরকম সময় তার ছেলে তাকে হাত চেপে থামিয়ে দিলেন। সেই ব্যাপারটা প্রীতমবাবুর লক্ষ্য এড়ালো না। এমনকি প্রশান্তবাবুর ভাইপোই বেশিরভাগ কথা বলছে। তার বাবা মাকে খুব একটা কথা বলতে দিচ্ছে না বললেই চলে। না, আমরা কাউকে সন্দেহ করছি না। কিন্তু এ তো কোনো পাকা ক্রিমিনালের কাজ বলে মনে হচ্ছে, কারণ সে খুনও করিয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে আমার বলার মতো একেবারেই কিছু নেই। তবে হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, এটা একদম পাকা ক্রিমিনালেরই কাজ। ড্রাইভার কাকুর বডি পাওয়ার পরে আমারও সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনাদের ড্রাইভার কোনোভাবে এইসবের সঙ্গে যুক্ত ছিল না তো? আপনার কি মনে হয় এই বিষয়ে? ড্রাইভার কাকু তো কখনো খারাপ ছিলেন না, তবে পরে কি হয়েছে আমি জানি না। কিভাবে ওনাকে মরতেই বা হলো, সেটা আমার কাছে একটা বিরাট বড় প্রশ্ন। আপনার কি মনে হয় আপনার কাকাকে খুঁজে পাওয়া যাবে? এই কথাটা বলা মাত্রই প্রশান্তবাবুর ভাইপো কেমন যেন একটা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তার সাথে সাথে একই সুরে বাকিরাও ফুঁপিয়ে ওরকম কেঁদে ফেললেন। কাঁদো কাঁদো গলায় প্রশান্তবাবুর ভাইপো বললেন, আমরা আশাবাদী, জীবিত হোক বা মৃত, কাকাকে ঠিক আমরা খুঁজে পাবই। মৃত্যুর প্রসঙ্গ এখানে কোথা থেকে আসছে? আপনি হঠাৎ এই প্রসঙ্গ তুললেন কেন? আপনার কি মনে হয় যে প্রশান্তবাবুকে মৃত অবস্থায় পাওয়া যেতে পারে? পিকুর এই প্রশ্নটা শোনা মাত্রই প্রশান্তবাবুর ভাইপো কেমন যেন থমকে গেল। তারপর কয়েক সেকেন্ড পরে বলে উঠল, না না, ব্যাপারটা সেরকম নয়। আসলে ড্রাইভার কাকুকে ওরা ওভাবে পাওয়ার পরে সমস্ত আশা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের। প্রশ্নোত্তর পর্ব মেটার পরে প্রীতমবাবু আর পিকু বাড়িতে এসে সম্পূর্ণ ঘটনাগুলোকে পরপর সাজাতে লাগলেন। প্রশান্তবাবুর ভাইপোর কথায় অসঙ্গতিগুলো পরপর ধরতে লাগল। আচ্ছা কাকাই, ওদের কান্নাগুলো দেখে কেন কুমিল্লার কান্না বলে মনে হচ্ছিল বলো তো? তাছাড়া ওনার ভাই বা ভাইয়ের বউ কোনো কথাই বলছিলেন না। প্রশান্তবাবুর ভাইপো বিষয়গুলিকে খুব স্মার্টলি এড়িয়ে যাচ্ছিলেন, একদম পারফেক্ট অ্যান্সার দিয়ে, তাই না? হ্যাঁ, একদম তাই। আচ্ছা, রঞ্জন কাকাকে জিজ্ঞেস করলে কেমন হয়? ওনাকে বলি যে আমরা গেছিলাম আজকে। না, একদম নয়। রঞ্জনের থেকে যা জানার ছিল আমি সবটা জেনে নিয়েছি। আমরা যে প্রশান্তবাবুর বাড়িতে ছদ্মবেশে গিয়েছিলাম বা আমরা কিভাবে তদন্তটা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই বিষয়ে রঞ্জনকে কোনো কিছু বলার কোনো দরকার নেই। সে কি, কেন? মানে উনি তো আমাদের খবর দিলেন, ওনার জন্যই তো এই বিষয়টাতে আমরা ঢুকলাম। তাহলে এখন ওনাকে জানাতে বারণ করছো কেন? সেটা তো বুঝলাম না। বারণ করছি কারণ খবরটা প্রথমে রঞ্জন দিলেও তদন্তের ক্ষেত্রে কেউ আমাদের সন্দেহের ঊর্ধ্বে নয়। তাই তদন্তের জন্য আমাদের কাউকে কিছু জানানো চলবে না, কারণ কে আসল অপরাধী, কার সাথে কার সংযোগ আছে, কোনোটাই আমরা জানি না। একটা ভুল প্রশান্তবাবুর জীবনে কোনো বড় বিপদ ডেকে আনতে পারে। আচ্ছা, প্রশান্তবাবু যে বেঁচে আছে সে ব্যাপারে তুমি নিশ্চিত? 99% নিশ্চিত আমি। তাই সাবধানে এগোতে হবে আমাদের। রঞ্জন কেন, এই কেসের ব্যাপারে কেউ কোনো কিছু জানতে চাইলেও কাউকে কোনো রকম তথ্য দিবি না। কোনো কারণে যাতে তুই আর আমি বাদে কেউ কোনো রকম তথ্য না পায়, সেটাও কিন্তু তোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বুঝেছি। সেদিন পিকু আর বাড়ি গেল না, প্রীতমবাবুর বাড়িতেই রয়ে গেল। এখন রাতে খাওয়া দাওয়া হওয়ার পর প্রীতমবাবু একটা ডায়েরি আর পেন নিয়ে বসলেন। ঘটনাগুলোকে পরপর সাজালেন। সব পরপর সাজানোর পরেও প্রীতমবাবু
প্রশান্ত বাবুকে ফিরে পাওয়ার কোনো সূত্র পেলেন না। তবে একটা জিনিস তাকে খুব অবাক করে, সেটা হলো প্রশান্ত বাবুর গাড়িটা পাওয়া গেছে এক জায়গায়, আর তার ড্রাইভারের মৃতদেহটা পাওয়া গেছে পুরো তার উল্টো দিকে, যার ফলে বিষয়টা আরও জটিল হয়েছে। সব সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখার কথা প্রীতমবাবুর মাথায় আসে। যদিও খবর দেখে যতটুকু জানা গেছে তাতে করে সিসিটিভি ফুটেজে কিছু ধরা পড়েনি, কিন্তু তবুও প্রীতমবাবু সেটা নিজের চোখে দেখতে চান। কিন্তু ভেতরে চেনার লোক যারা আছেন তাদের সাথে কাল সকালের আগে কথা বলা সম্ভব নয়। এই ভেবে প্রীতমবাবু ডায়েরি আর পেনটা রেখে সেদিনকে রাতের মতো ঘুমিয়ে পড়েন। পরের দিন ভোর না হতেই প্রীতমবাবু প্রথমে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করেন। পেগো, আজকে আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায়? ওই সিসিটিভি ফুটেজগুলো দেখার ব্যবস্থা করেছি, যদি কোনো কাজে লাগে যাই একবার দেখে আসি। কখন যাবে? 12টা নাগাদ বেরোবো। ওকে, আমি রেডি থাকছি। পিকুর এই কথা শেষ হওয়া মাত্র প্রীতমবাবুর ফোনটা বেজে উঠল। প্রীতমবাবু ফোনটা হাতে নিয়ে দেখলেন রঞ্জনবাবু ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, কেসটার কি খবর? কত দূরে গেল? কিছু তো জানালে না। কি করবে, কিছু ভাবলে? দেখি কি করা যায়। তুমি তো এখন সন্দেহের খাতায় নেই, পুলিশ ধরবেও না তোমাকে। তুমি এখন নিশ্চিন্তে থাকো, আমি দেখি কতটা কি করা যায়। আরে ঠিকই জানতে পারবে সময় মতো, শুধুমাত্র পেশেন্স রাখো। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে, পরে কথা হবে। হ্যাঁ রাখো। প্রীতমবাবু ফোনটা রাখার পর বেরোনোর জন্য রেডি হতে যাবেন, এরকম সময় পিকুর ফোনটা বেজে উঠল। পিকু তখন ফ্রেশ হতে গেছিল, তাই প্রীতমবাবু পিকুর ফোনটা হাতে নিয়ে দেখলেন কে ফোন করেছে। তিনি অবাক হলেন, কারণ রঞ্জনবাবু পিকুকে ফোন করেছিল। তিনি এটা ভেবে অবাক হলেন যে রঞ্জনবাবুর সাথে এক্ষুনি কথা হলো তাঁর, সে আবার পিকুকে ফোন করেছে। ফোনের রিংটোনের আওয়াজ পেয়ে পিকু ফ্রেশ হয়ে বেরিয়ে ডাইনিংয়ে আসে। কে আবার ফোন করছে অসময়? রঞ্জন ফোন করছে, তুই ফোনটা স্পিকারে দে, আর বলবি না যে তুই এখানে আছিস। আমাকে কেন? আচ্ছা দাঁড়াও, ধরি। হ্যালো। হ্যাঁ আমি রঞ্জন কাকা বলছি। ও হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম তুই কোথায় এখন? এই তো বাড়িতেই আছি। কোথাও বেরোবি নাকি? না, কেন বলো তো? না আসলে আমি প্রশান্তদার কেসটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তোর কাকাইকে ফোন করলাম, কিন্তু তার কথা শুনে তো মনে হলো না যে বিষয়টাকে তেমন গুরুত্ব দিচ্ছে বলে। আরে ওই নিয়ে চাপ নিও না, কাকাই যখন বলেছে নিশ্চয়ই কিছু ভাবছে। তুই জানিস না তাই না, মানে প্রশান্তদার কেসটা নিয়ে কি ভাবছে, বা এই ব্যাপারে কিছু তোকে বলেনি তাই না? না না বলেনি গো, আসলে কাকাই সব কেস নিয়ে কিভাবে কি ভাবে না ভাবে সেটা আমার মাথার ওপর দিয়ে যায়। সত্যি বলতে আমি শুধু কাকাইয়ের সঙ্গেই থাকি। ঠিক আছে রে, আমি রাখছি। আমি যে ফোন করেছিলাম এটা তোর কাকাইকে বলার দরকার নেই, বুঝলি? বেকার হয়তো ভুল ভাববে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, রাখছি। এই বলে পিকু ফোনটা কেটে দেয়। তারপর প্রীতমবাবু কিছুক্ষণ সময় নিয়ে বেশ খানিকটা অবাক হয়। হ্যাঁ, রঞ্জনবাবুর কেসটা সম্পর্কে জানতে চাওয়াটা স্বাভাবিক, কিন্তু উনি একটু বেশি আগ্রহ দেখাচ্ছেন, যেটা প্রীতমবাবুর অস্বাভাবিক লাগে। যদিও ব্যাপারটাকে সেই অর্থে গুরুত্ব না দিয়ে তিনি মূলত সিসিটিভি ফুটেজে দেখার উদ্দেশ্যে রওনা দেন। পিকুও তার সাথে যান। সমস্ত ফুটেজ খুঁটিয়ে দেখার পরে সেরকম সন্দেহজনক কিছু চোখে পড়েনি। এক গাড়ি থেকে প্রশান্ত বাবুকে আরেক গাড়িতে সরানোর যে জায়গাটা, ওখানে কোনো সিসিটিভি ছিল না। এটা দেখার পরে প্রীতমবাবু শুধুমাত্র এই ব্যাপারে নিশ্চিত হন যে যিনি কাজটা করেছে সে সমস্ত রাস্তাগুলোকে ভালো করে চেনে এবং তার হাত অনেক দূর অবধি। সব ফুটেজ দেখতে দেখতে হাইওয়েতে একটা গাড়ি দেখতে পান। সিসিটিভিতে স্লো ভার্সনে অনেকটা জুম করে দেখেন, খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে মিসিং হওয়ার দিন প্রশান্তবাবুর পোশাকের যে বর্ণনা পাওয়া গেছে তার সাথে গাড়িতে থাকা লোকটার পোশাক এবং আবছা হলেও মুখের আদল অনেকটা মিলে যাচ্ছে। গাড়িতে থাকা লোকটাকেও পুরো সুস্থ মনে হচ্ছে না। জুম করে গাড়ির নম্বরটা প্রীতমবাবু নেন। তারপর খোঁজ নিয়ে জানতে পারেন যে ফলস নাম্বার প্লেট। একটা সূত্র পেয়েও কিরকম যেন হারিয়ে গেল।
সেদিন বিকেলের দিকে প্রীতমবাবু একটা বই পড়ছিলেন, বলা ভালো বুদ্ধিতে ধার দিচ্ছিলেন। এরকম সময় পিকু হন্তদন্ত হয়ে প্রীতমবাবুর ঘরে ঢুকে আসে। কাকাই কাকাই সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? আর দরজা খোলা ছিল নাকি? তুই ঢুকলি কিভাবে? হ্যাঁ, দরজা খোলা ছিল, তাই ঢুকে এলাম। আরে কি হয়েছে বল এবার। ওই যে সিকিউরিটি ভদ্রলোক, ওই ভদ্রলোক এসেছিল না কথা বলতে, ওনাকে কে যেন মারার চেষ্টা করেছে। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা একদম ভালো নয়। এটা কখনকার ঘটনা? আর তুই কিভাবে জানলি? কি রঞ্জন জানিয়েছে? এটা আজকে সকালের ঘটনা। আসলে তুমি সেদিন বললে না যে ওনার জীবনের ঝুঁকি হতে পারে, তাই আমি আমার দুজন বন্ধুকে বলেছিলাম ওনার দিকে একটু নজর রাখতে। তাদের বাড়ি ওই চত্বরেই আছে, তো আমি বলেছিলাম। ওরা আমাকে অনেকবার ফোন করে পায়নি, তাই দুপুরের দিকে আমি ওদের কল ব্যাক করেছিলাম। তখনই ব্যাপারটা জানতে পারি আর হন্তদন্ত হয়ে আগে তোমার কাছে এলাম। ওরা আমাকে বললো ভদ্রলোকের অবস্থা নাকি আশঙ্কাজনক। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। রঞ্জন নিজে হাতে করে যে লোককে নিয়ে এলো, তার এরকম একটা বিপদের খবর সে কি পায়নি নাকি? আমাকে জানালো না কোনোটা, কিছুই তো আমি বুঝতে পারছি না। আরে এখন এসব ভাবার অত সময় নেই, তুমি তাড়াতাড়ি চলো আগে আমার সাথে। আমি জেনে নিয়েছি ওনাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাড়াতাড়ি চলো। পিকু আর প্রীতমবাবু চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে পৌঁছানো মাত্রই দেখা যায় রীতিমতো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেটা দেখার পর প্রীতমবাবুর বুঝতে অসুবিধা হয় না যে হাতে হয়তো আর বেশিক্ষণ সময় নেই। প্রীতমবাবু গিয়ে সোজা ডাক্তারের সাথে একবার কথা বলেন এবং রাজ বসুর শারীরিক অবস্থা সম্পর্কে জেনে নেয়। তিনি ডাক্তারকে খুবই অনুরোধ করেন যাতে তাকে আরেকবার ভিতরে যেতে দেওয়া হয়। প্রথমে ডাক্তার একেবারেই রাজি হচ্ছিলেন না, কিন্তু তারপর প্রীতমবাবুকে পুলিশের লোক ভেবে তিনি যেতে দেন। প্রীতমবাবু যখন রাজ বসুর কেবিনে ঢোকেন তখন রাজবাবুর জ্ঞান ছিল এবং তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। প্রীতমবাবুকে দেখা মাত্র তিনি যেন প্রচণ্ড রকমের চেষ্টা করলেন কিছু একটা বলার। প্রীতমবাবু সেটা বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি হয়েছে? কি বলতে চাইছেন আপনি? বলুন, আমি আছি এখানে, শুনছি, আপনি বলুন। সেদিন আপনাকে সব সত্যি বলতে পারিনি। কেন? আবার কি বলতে পারেননি? বলুন। ওই প্রশান্ত দাদাবাবুকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমি জানি না, তবে ওনার ড্রাইভারের গাড়িতে আমি ওনাকে তুলে দিয়েছিলাম, কিন্তু খবরে বলেছিল পরে গাড়ি পাল্টানো হয়েছে। তাহলে সেদিন আপনি মিথ্যে বললেন কেন? আর আপনি জানতেন যে পরের দিন সকাল থেকে প্রশান্তবাবুকে আর খুঁজে পাওয়া যাবে না, কি তাই তো? জানতাম। আমি ভয়ে মিথ্যে বলছি। কিসের ভয়? আমি সত্যি বললে ও আমাকে মেরে ফেলতো, কিন্তু মিথ্যের পরও আমায় বাঁচতে দিল না। তাই আমি শেষ চেষ্টা করব যাতে প্রশান্ত বাবুকে বাঁচানো যায়। কে মেরে ফেলতো? বলুন, কে মেরে ফেলতো? ওই রন। কি হলো বলুন? রন কি হলো? চুপ করে গেলেন কেন? রাজবাবু শুনতে পাচ্ছেন আমার কথা? ডক্টর, নার্স, ডক্টর। সাথে সাথে ডাক্তারবাবু এসে রাজ বসুকে দেখে মৃত বলে ঘোষণা করেন। রাজ বসুর বাড়ির লোক সবাই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু প্রীতমবাবুর মাথায় গেঁথে যায় রাজ বসুর মৃত্যুর আগের বলা কথাগুলো। তিনি প্রায় 90% নিশ্চিত যে রাজ বসু রঞ্জনবাবুর কথাই বলতে চাইছিলেন, কিন্তু প্রমাণ ছাড়া তো কেউ স্বীকার করবে না। সে প্রমাণ তিনি কিভাবে খুঁজবেন, এই নিয়ে তিনি চিন্তায় পড়ে যান। সেদিন সারা রাত এই ভেবেই কাটিয়ে দেন। পরের দিন সকালে ঠান্ডা মাথায় পিকুর সাথে এই বিষয়ে আলোচনায় বসে। পিকু, আমি ব্যাপারে নিশ্চিত যে এই সবের মধ্যে রঞ্জনী জড়িয়ে আছে, কিন্তু সেটাকে প্রমাণ করে কি করে বলতো? হ্যাঁ, কালকে রাতে আমিও ভাবছিলাম। অনেক ভাবার পর একটা বুদ্ধি এসেছে মাথায়, তুমি যদি বলো তাহলে শোনাতে পারি। কি বুদ্ধি বলতো? দেখো, রঞ্জন কাকা জানেন না যে আমরা তাকে ধরে ফেলেছি। উনি কালকে ফোন করে কেসের ব্যাপারে জানতে চাইছিলেন, আর উনি সম্ভবত কিছু একটা বুঝতে পেরেই রাজবাবুকে সরিয়ে দিলেন।
এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে যদি ফোন করে বলতে পারি যে আমরা কেসটা সলভ করে ফেলেছি, প্রশান্তবাবু কোথায় আছে সেটা আমরা জানতে পেরেছি সিসিটিভি দেখে, তাহলে নিশ্চয়ই উনি ভয় পেয়ে প্রশান্তবাবু কোথায় আছে সেটা জেনে থাকলেও তার সঙ্গে দেখা করতে যাবে। আর আমাদের আজকে 24 ঘন্টা রঞ্জন কাকাকে নজরে নজরে রাখতে হবে, তাহলে হয়তো আমরা পৌঁছাতে পারলেও পৌঁছাতে পারি। আপনারটা মন্দ নয়, তবে আমি ফোন করে বললে পরে সন্দেহ করবে। তার থেকে ভালো হয় তুই ফোন করে বল, ও ভাববে হয়তো তুই না বুঝেই বলে দিয়েছিস। কারণ রঞ্জন খুব ভালো করেই জানে যে আমি কোনো বিষয় পুরোপুরি না মেটানো পর্যন্ত আমি কাউকে সব জানাবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আমি বাড়িতে গিয়ে ফোন করছি। কোনোভাবে আমার ফোনের লোকেশন যদি ট্র্যাক করে তাহলে মুশকিল হয়ে যাবে, হয়তো রঞ্জন কাকার লোক আমাদের উপর নজর রেখেছে। এই বলে পিকু প্রীতমবাবুর বাড়ি থেকে বেরিয়ে যায়। নিজের বাড়িতে গিয়ে প্রথমে এসে রঞ্জনবাবুকে খুব উত্তেজিতভাবে ফোন করে। হ্যালো, হ্যাঁ পিকু বলো। তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন করলাম। আমি যে তোমাকে বলছি তুমি কিন্তু কাকাকে বলবে না, কাকাই আমাকে বারণ করেছিল বলতে। তুমি কালকে জানতে চাইছিলে না, তাই বলছি। আর কাকাই আমাকে আজকে বলল। কি খবর? কাকা বলল প্রশান্তবাবু কোথায় আছে কাকা জানতে পেরেছে, আজকে নাকি তাকে উদ্ধার করতে যাবে। প্রশান্তদেব কোথায় আছে? সেটা তো আমাকে বলেনি, আমাকে শুধু বলল সঙ্গে করে যেতে। আজকে বিকালে নাকি যাবে, কি সিসিটিভি দেখে কোথা থেকে নাকি জানতে পেরেছে। পুরো খুলে আমাকেও তো বলেনি গো, আমাকে শুধু বলেছে যেতে, আমি যাব তাই তোমাকে জানিয়ে রাখলাম। আর তোমাকে কেউ সন্দেহ করবে না, তুমি মুক্ত। ঠিক আছে, ওকে খুঁজে পেলে জানিও। কালকে শুনলাম রাজকে যেন কে মার্ডার করেছে। হ্যাঁ, আমরাও খবর পেয়েছিলাম, কিন্তু তোমাকে তো দেখতে পেলাম না, তুমি আসোনি। না, আমার যাওয়া হয়নি, একটা শুটিংয়ের কাজে আটকে পড়েছিলাম। হ্যাঁ, আমি আর কাকাই কালকেই গিয়েছিলাম। কাকাই বলেছিল শেষ চেষ্টা করবে যদি কিছু জানা যায় তার থেকে, কিন্তু রাজবাবুর কালকে কথা বলার মতো অবস্থা ছিল না। কাকাইয়ের সামনেই তো তিনি মারা গেলেন। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। রাজ বসুর মৃত্যুর খবর নিয়ে রঞ্জনবাবু যে খুব একটা মাথা ঘামালেন না সেটা বুঝতে পেরেছে, কিন্তু এরপর রঞ্জনবাবুকে ফলো করা তাঁদের কাজ। প্রীতমবাবু আগেই রঞ্জনবাবুর বাড়ির কাছে ছদ্মবেশে পৌঁছে গেছেন। ফোনটা কাটার পরে পিকু সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপর তাঁরা আড়াল থেকে ছদ্মবেশে দেখতে পান রঞ্জনবাবু বাড়ি থেকে বেরিয়ে একটা কালো রঙের মারুতি গাড়িতে চড়ে কোথায় যেন একটা যাচ্ছে। প্রীতমবাবুরাও একটা গাড়ি ভাড়া করে তাকে ফলো করা শুরু করেন। হাইওয়ে পার করে আরো বেশ 4 কিলোমিটার পরে গিয়ে রঞ্জনবাবুর গাড়িটা থামল একটা পুরনো ভাঙাচোরা গোডাউনের সামনে। রঞ্জনবাবুকে গোডাউনের সামনে নামতে দেখে প্রীতমবাবুদের বুঝতে অসুবিধা হলো না যে তারা তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে প্রীতমবাবু পুলিশ ও তার বন্ধুর চ্যানেলের খবর দিয়ে দেয় নিজের কথা রাখতে। গোডাউন ধরে রঞ্জনবাবু ভেতরে ঢুকে গেলেন এবং পুলিশ সেই সময় সেখানে গিয়ে উপস্থিত হয়ে রীতিমতো গোডাউনের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রশান্তবাবুকে উদ্ধার করলেন এবং রঞ্জনবাবুকে হাতে নাতে ধরলেন। ধরা পড়ার পরে রঞ্জনবাবু সেই চেনা রূপটা কেমন যেন ভয়ঙ্করভাবে পাল্টে গেল। ছাড়ুন, ছাড়ুন আমাকে। বেশ গুছিয়ে প্ল্যান সাজিয়েছিলিস, হ্যাঁ? আমার বন্ধু হয়ে তুই যে এরকম একটা কাজ করতে পারিস আমি স্বপ্নেও ভাবিনি। আবার সমস্তটা নিজে করে এমন একটা নাটক করলি যেন তুই কিছুই জানিস না। ওকে তো আজকে আমি মেরেই ফেলতাম আজকে ওকে আমি, কিন্তু এই পিকু শয়তানি করে আমাকে মিথ্যে বলেছে। তোরা সবাই মিলে ফাঁদ পেতে আমাকে ধরেছিস, আমারই ভুল। ও ড্রাইভারের সাথে সাথে প্রশান্তকে আগেই শেষ করে দেওয়া উচিত ছিল। ও থাকলে আমি আমার ক্যারিয়ারে জীবনে আগে উঠতে পারতাম না। ওর অ্যাক্টিংয়ের জন্য আমি কোনো দিনই লিড রোল পাই না। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। আরে ও কাকা, লিড রোল পরে করো না হয়, আগে থানায় গিয়ে কয়েকটা বছর ভালো করে শান্তিতে কাটিয়ে আসো, তারপর যদি তোমাকে কেউ কাজে নেয় তখন লিড রোল করো। তারপর পুলিশ রীতিমতো টেনে হিচড়ে রঞ্জনবাবুকে সেখান থেকে নিয়ে গেলেন। আর প্রশান্তবাবু খুব ধীরে ধীরে এক পা করে এগিয়ে গেলেন প্রীতমবাবু আর পিকুর দিকে। শুনছিলেন আজকের গল্প অভিনেতা অন্তর্ধান রহস্য। গল্পকার
শর্মিলা সিং, গল্প পাঠে রাজ বসু এবং সূত্রধারের চরিত্রে আমি সায়ন, প্রীতমবাবু বাল্মীকি, রঞ্জনবাবু নীল, পিকু শুভম, ম্যানেজার অমিতাভ, প্রশান্তবাবুর ভাইপো সৌরভ, ফোনের ওপারের লোক সূর্য। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ, মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী শর্মিলা সিংকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।